আমন্ত্রণ সবাইকে রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি সাইফুল হক। এই অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে ভাইয়া গ্রুপের সৌজন্যে। দর্শক, গণ আন্দোলনের মুখে পতন হওয়া শেখ হাসিনা সরকারের আমলে শুরু হওয়া মামলা বাণিজ্যের চক্র এখনও অপ্রতিরোধ্য। এখনও নামে বেনামে মামলা দিয়ে করা হচ্ছে হাজারো অজ্ঞাতনামা আসামি, পরে নিরীহ মানুষকে সেই মামলায় আটক করে আদায় করা হচ্ছে মোটা অঙ্কের টাকা। কখনো কখনো পূর্বশত্রুতার জেরও মামলা দিয়ে ফাঁসানোর ঘটনা ঘটছে। গণঅভ্যুত্থানের আবেগকে কাজে লাগিয়ে শিক্ষাবিদ, ইতিহাসবিদ, শিল্পী, সংস্কৃতিকর্মী, লেখক, সাংবাদিক সহ অনেক সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। বাদী চেনেন না এমন ব্যক্তিকেও রাখা হয়েছে আসামির তালিকায়। রাজনৈতিক প্রতিহিংসা এবং ব্যক্তিগত শত্রুতা থেকে দেয়া অধিকাংশ মামলা থেকে নাম খারিজ করে দেওয়ার নামে বাণিজ্যের অভিযোগ দিনে দিনে বাড়ছে। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এসব মামলাকে ঘিরে যে বাণিজ্য হচ্ছে তা নিজেও স্বীকার করেছেন। জবাবদিহিতার আওতায় আনার কথা বললেও এখনো পর্যন্ত শক্ত কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। আইনজীবীরা বলছেন এতে তদন্তকারী কর্মকর্তারা যেমন বিপাকে পড়ছেন, তেমনি প্রকৃত অপরাধীরাও পার পেয়ে যাচ্ছেন। দর্শক, এমন প্রেক্ষাপটে আজ আমাদের আলোচনার বিষয়ে মামলা বাণিজ্যের ভয়ঙ্কর চক্র। আর এই আলোচনায় আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর কাজী জাহিদ ইকবাল, রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ডক্টর সাইফুল আলম চৌধুরী এবং দৈনিক যুগান্তরের নগর সম্পাদক মিজান মালিক। আপনাদের তিনজনকে স্বাগত। দর্শক, আপনিও চাইলে আপনি আমাদের সঙ্গে আলোচনায় অংশ নিতে পারেন। স্ক্রলে দেখানো নম্বরে ফোন করে দিতে পারেন আপনার প্রতিক্রিয়া, মতামত জানাতে পারেন, প্রশ্ন রাখতে পারেন, লিখতে পারেন আমাদের ফেসবুকেও। সরাসরি চলে যাচ্ছি মূল আলোচনায়। আমরা শুরুটা করতে চাই দৈনিক যুগান্তরের নগর সম্পাদক মিজান মালিক আপনাকে দিয়ে। তবে প্রশ্ন করার আগে আমার হাতে কিছু শিরোনাম আছে, এগুলো শুনে তারপরে আমরা আপনার আলোচনাটা শুনতে চাই। বিবিসি বাংলা ৬ জানুয়ারি ২০২৫ তারা একটা শিরোনাম করেছে, ঢালাও মামলা বাণিজ্যের অভিযোগ সামলাতে কি করছে সরকার। এরপরে ৩০ ডিসেম্বর ২০২৪ মামলা বাণিজ্য শুরু হয়ে গেছে, এটা বলছে আসিফ নজরুল, যেটি আমার ভূমিকাতেও বলেছি। এরপরে ডয়চে ভেলের আমরা একটা প্রতিবেদন দেখছি, মামলা বাণিজ্যের অর্থনীতির লাগাম কে টানবে। এরপর আরেকটি ইন্টারেস্টিং শিরোনাম, অভিনব কায়দায় ভুয়া বাদীর মামলা বাণিজ্য ৫০,০০০ রক্ষা। এবং আমরা আরও একটা শিরোনাম দেখছি দৈনিক যুগান্তরের, সেটি হচ্ছে ২ জানুয়ারির, মামলা বাণিজ্য বাদীও জানে না অনেক আসামির নাম। তো এরকম আমি আজকে শোয়ের আগে সার্চ করছিলাম, মামলা বাণিজ্য নিয়ে মোটামুটি ২-৪-৫০০ আপনি নিউজ দেখবেন। তো প্রশ্নটি হচ্ছে যে এই যে চক্র, এইটা আসলে থামানো যাচ্ছে না কেন, এক, এবং থামানোর জন্য আসলে সরকার কি করছে? থ্যাংক ইউ। এটা এই সময়ের জন্য একটি খুব আলোচিত বিষয়, বিশেষ করে জুলাই পরবর্তী সময়ে যেটা ঘটছে এটা অনাকাঙ্ক্ষিত। এটা আগেই ঘটেছে, যেটা আমরা অনেক রিপোর্ট করেছি মামলা বাণিজ্য নিয়ে, বিভিন্ন সময় আমরা রিপোর্ট করেছি। কিন্তু এখন যেটা হচ্ছে এটা তো যে বাংলাদেশের স্বরূপ আমরা দেখতে চাই, সেই বাংলাদেশে, নতুন বাংলাদেশে এটা হবার কথা নয়। আমরা প্রথমত ভেবেছিলাম যে যখন করোনা এসেছিল, তখন করোনার সময় মানুষ একটা ধাক্কা খাবে, মানুষ সেখান থেকে শিখবে। আমরা শিখতে পারিনি। তার আগে যখন 1/11 হয়েছিল, তখন আমরা ভেবেছিলাম যে 1/11 থেকে আমরা কিছু শিক্ষা নিয়ে আমরা সেখান থেকে পরবর্তী পথ চলবো, সেখানেও আমরা শিখতে পারিনি। 24-এর যেই রক্তাক্ত ইতিহাস, এখান থেকে আমরা মনে হয় না এখন পর্যন্ত কোনো শিক্ষা নিয়েছি। আপনি সভাপতি বলেছেন যে এই চক্রে কারা বা কেন হচ্ছে। আমার যেটা মনে হচ্ছে যে এটা একটা, এই সিন্ডিকেটটা দীর্ঘকাল ধরে লালিত একটি সিন্ডিকেট, এবং এদের আশ্রয় প্রশ্রয় রাজনৈতিক নেতা, স্থানীয় নেতা কর্মীরা রয়েছে, যে কারণে এটা রোধ করা যায় না। আপনি তৃণমূলে যদি খোঁজ দেন দেখতে পাবেন যে পট পরিবর্তনের পর আপনার যারা পালিয়ে গেছে তাদের অনেককে মামলায় ফাঁসানো হয়েছে টাকার বিনিময়ে, আবার অনেককে ছেড়ে দেওয়া হয়েছে। এরকম ঘটনা আমাদের সামনে আসছে। তো এইটা কেন করা হচ্ছে? ওই যে টাকার রাজনীতি এবং স্বার্থের রাজনীতি যেখানে, সেইটা বহাল থাকার কারণেই আপনি দেখেন তরুণরা যে জীবন দিয়েছে সেটা কিন্তু একেবারেই একটা নিষ্কণ্টক বাংলাদেশ চেয়েছে, অখণ্ড বাংলাদেশ চেয়েছে, এবং আপনার সুশাসন এবং মুক্তিকামী মানুষের, যেখানে আর কোনো ধরনের বৈষম্য থাকবে না বা এই ধরনের হয়রানি থাকবে না। কিন্তু মানুষ কিন্তু সেটা হচ্ছে। আপনি শুরুতে যেটা বলেছেন যে বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষকে এই ধরনের মামলায় জড়ানো হচ্ছে, এইটা তদারক করবার জন্য এখন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে খুব বড় ধরনের কোনো মনিটরিং সেল। আমি যদি একটু টাইমলাইনটা একটু আপনাকে বলি, 30 ডিসেম্বর, তার মানে প্রায় আজকে থেকে 2 মাস আগে আইন উপদেষ্টা বলছেন যে মামলা বাণিজ্য শুরু হয়ে গেছে।
তার উনি স্বীকার করারও 2 মাস পার হয়ে গেছে। তো আপনি জানার মতে কোনো অগ্রগতি দেখেছেন? না, এখন পর্যন্ত তার পরবর্তী 2 মাস বা 1 মাস পরে যে একটা ব্রিফিং করে জানাবে যে এতগুলো ঘটনা আমরা মানে যে শুরু হয়ে গেছে, এটা তো একটা ইনফরমেশন, কিন্তু এটা প্রতিহত করবার জন্য কি কি উদ্যোগ নেওয়া আছে সেটা আমরা দেখি নাই। এটা আমার মনে হয় ওনাদের তরফ থেকে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে এই ধরনের একটা উদ্যোগ নেওয়া যেত আর কি। তাহলে আজকে আপনি যে সাবজেক্টটা নিয়ে কথা বলছেন সেখানে আমরাও কিছু ফলো আপ দিতে পারতাম যে হ্যাঁ সরকারের তরফ থেকে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। জি, ধন্যবাদ মিজান মালিক। আমি আবারও আপনার কাছে আসবো, যেতে চাই সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ডক্টর কাজী শাহেদ ইকবাল আপনার কাছে। যেটা আমি আমার সূচনার শেষে বলার চেষ্টা করেছি যে আইনজীবীরা যেটি বলছে যে এই মামলা বাণিজ্যের ফলে আপনার তদন্ত কর্মকর্তারা বিপাকে পড়ছে এবং প্রকৃত অপরাধীরা আসলে পার পেয়ে যাচ্ছে, এটা একটা দিক। আমি আরেকটা হেডলাইন আপনাকে একটু, হেডলাইন আমি আসলে ইন্ট্রোটা পড়ে শোনাই। বিবিসি একটা রিপোর্ট যেটি করেছে সেটার ইন্ট্রোটা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গত জুলাইয়ে রাজধানীর পুরন ঢাকায় যে জায়গায় নাসিমুল হাসান নিহত হন ঠিক তার অল্প দূরেই তার সাথে আন্দোলন করছিলেন আরেক শিক্ষার্থী সুলতান আক্তার। অথচ সেই মামলাতেই, সেই হত্যা মামলাতেই সেই সুলতান আক্তারের বাবাকে আসামি করা হয়েছে। এখন আপনি যদি আসলে বলেন কি হচ্ছে এইটা নিয়ে। এটা একটা দুঃখজনক সিনারিও তৈরি হচ্ছে আমার মনে হয়, যে আপনি যদি আইনের জায়গা থেকে বলতে বলেন অথবা বিচারের জায়গা থেকে যদি বলি, তাহলে আমরা সবসময় মনে করি যে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন হয়েছে বা যে নতুন পরিবেশ তৈরি হয়েছে, এই নতুন পরিবেশে মিজান ভাই যেভাবে বলছিলেন যে একটা নিষ্কণ্টক বাংলাদেশ আমরা চেয়েছি এবং সেটার লক্ষ্যেই সবার কাজ করার কথা। তাহলে প্রথম যেটা করা দরকার ছিল, যারা সত্যিকারের পারপিট্রেটর তাদের বিচার হওয়া দরকার ছিল, এবং যারা অপরাধ করেননি বা যারা সাধারণ মানুষ তাদের এই ধরনের জটিলতার মধ্যে পড়ার কথা ছিল না। কিন্তু আমরা দেখছি যে কোনো একটা সিন্ডিকেট অথবা বিভিন্ন ধরনের লোক যারা এইখান থেকে ফায়দা হাসিল করতে চান, তারা ব্যক্তিগত শত্রুতা হোক অথবা অর্থনৈতিক লাভ হওয়ার জন্য নানানভাবে, আপনি যে ঘটনাটি উল্লেখ করলেন এটাই খুবই একটা বড় ঘটনা এবং এটা চাঞ্চল্যকর ঘটনা। এখানেও আপনি দেখবেন যে 3 লক্ষ টাকা দাবি করা হয়েছিল এবং ওখানে যিনি বাদী তিনি স্বীকারও করেছেন যে তিনি টাকা চেয়েছিলেন। এই রিপোর্টটার মধ্যেই এটা আছে। তার অর্থ হলো যে আলটিমেটলি এটা কিন্তু এক ধরনের মোটামুটি স্পষ্ট পরিবেশ যে এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে। এখন এর ফলে যেটা মানে যে অবস্থাটা তৈরি হতে পারে সেটি হলো এই মামলাগুলো যখন হচ্ছে, এই মামলাগুলোর ভিত্তি দুর্বল হচ্ছে এবং আপনি দেখবেন যে এই মামলার মধ্যে কিছু সত্যিকারের পারপিট্রেটরস আছে এবং কিছু এই ধরনের লোক যাদেরকে নিরীহ মানুষ যাদেরকে ভিক্টিমাইজ বা নানান কারণে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এটার ফলে কি হচ্ছে, যখন তদন্তকারী সংস্থা মামলাগুলো তদন্ত করতে যাবেন তখন একটা বিপুল সংখ্যক লোকের বিষয় নিয়ে তাদের তদন্ত করতে হবে, যেটা একটা বিরাট সময় সাপেক্ষ ব্যাপার হবে, অথবা শেষ পর্যন্ত তারা হয়তো একটা কনক্লুশন টানতে হিমশিম খাবেন, অথবা যদি ওইভাবেই রিপোর্টটা দিয়ে দেন দায়সারাভাবে, তাহলে কোর্টে গেলে এই মামলাগুলো টিকবে না। এই ধরনের কথা কিন্তু আমাদের লয়াররা প্রায়ই যারা এই আপনার বিষয়গুলোর সঙ্গে সম্পৃক্ত ছিলেন তারা বলেছেন। ফলে এটা যে কোনো প্রক্রিয়ায় স্টপ করতে হবে। এর কারণ হলো যদি স্টপ করতে আমরা ব্যর্থ হই তাহলে ন্যায় বিচার বিঘ্নিত হবে এবং সত্যিকারের যারা পারপিট্রেটরস, যাদের বিচার আমরা দাবি করি এবং যাদের বিচার হওয়া উচিত, তারা পার পেয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হবে। ধন্যবাদ ডক্টর কাজী জাহেদ। আবারও আপনার কাছে ফিরবো, যেতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক ডক্টর সাইফুল আলম চৌধুরী। আপনার কাছে আমার যে প্রশ্নটি সেটি হচ্ছে, এই মামলা বাণিজ্য জন্য সরকার নিশ্চয়ই ওয়াকিবহাল যে মামলা বাণিজ্যটা হচ্ছে, তাহলে থামাতে পারছে না কেন? সরকার ওয়াকিবহাল না হলে 8 ডিসেম্বর আপনি যে আসিফ আইন উপদেষ্টার কথা বলছেন তার সাথে কিন্তু ডিএমপি কমিশনার বলেছিলেন 8 ডিসেম্বরে এবং ডক্টর আসিফ নজরুল বলেছিলেন, উনি বলেছিলেন যে 30 ডিসেম্বর উনি বলেছেন 8 ডিসেম্বর ডিএমপি কমিশনার বলেছেন যে মামলা বাণিজ্য যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখন 8 ডিসেম্বরের পর্যন্ত 2.5 মাস চলে গেছে। 2.5 মাস যাওয়ার পরে একটা কেস কি আছে যে এতগুলা কেসের, যেমন একটা দেখবেন যে একজন থানায় গিয়ে বলছে যে ওনার ওয়াইফ মামলা করেছে, থানায় গিয়ে বলছে, সে থানায় গিয়ে বলছে আমি কিন্তু মরি নাই, ওয়াইফ বলছে হাজব্যান্ড মারা গেছে। এরকম অনেকগুলো কেস আছে। তারপর উল্টো যেটা হয়েছে, তো আমরা ডিসেম্বরে গল্প করছি বা জানুয়ারির ফার্স্টের দিকে গল্প করছি, ডেভিল হান্ট চালু হওয়ার পরে এখন কিন্তু অবস্থা আরও খারাপ। আগে মামলা বাণিজ্যের সাথে পুলিশের, আগে একসময় আওয়ামী লীগ আমলে আমরা পুলিশের মামলা বাণিজ্যের কথা আমরা রিপোর্টে শুনতাম এবং বিএনপির বিরুদ্ধে বা সরকার বিরোধী লোকজনের বিরুদ্ধে অথবা বিপক্ষ দলের লোকজনের বিরুদ্ধে আওয়ামী লীগ করতো সেরকম। কিন্তু এখন আবার সেই ট্রেন্ডই ফিরে যাচ্ছে ডেভিল হান্টের পরে। স্থানীয় আপনি লোকাল পর্যায়ে খোঁজ নেন, এখন হচ্ছে
যাদেরকে এতদিন ধরা হয়নি বা যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না সেরকম, কিন্তু ধরেন আওয়ামী লীগের কোনো একজন নেতার থ্রুতে কেউ একজন তার একটা সুপারিশে কেউ একজন চাকরি পেয়েছে বা একটা তার থেকে টাকা হাওলাত নিয়ে ব্যবসা করেছে, এমন লোককেও এখন বিভিন্ন ধরনের মামলায় ফাঁসানো হচ্ছে। এটা মানে স্থানীয় এখন যারা ক্ষমতাসীন তারা এবং পুলিশ এর সাথে, কারণ পুলিশ যায় তার বাড়িঘরে, সে পালায়, ধরতে পারলে আবার খবর দেয় যে টাকা দেন, এই অবস্থা চলছে। ফলে যেখানে 8 ডিসেম্বর ডিএমপি কমিশনার বলছিলেন যে আমরা ব্যবস্থা নিব, সেখানে একটা ব্যবস্থা কি নিয়েছেন? তো এই শুধু এই কেসটা, আসলে সবগুলো কেসে আমরা দেখছি সরকার হচ্ছে রিঅ্যাক্টিভ, এবং রিঅ্যাক্টিভ শুধু কথার রিঅ্যাক্টিভ, অ্যাকশনের কোনো রিঅ্যাক্টিভ না। একটা ঘটনা ঘটলো আমরা কন্ডেম করছি, আবার সরকারের কাজ তো কন্ডেম করা না, সরকারের কাজ অ্যাকশন দেখানো। কন্ডেম করবো আমি আমজনতা, আপনি কন্ডেম করছেন, তাহলে আমি কই যাব, আম পাবলিক আমরা কই যাব, তাই না? সো আমার মনে হয় যে সরকার এখনো পর্যন্ত একটা সিঙ্গেল উদাহরণ পাবলিকের সামনে তুলে ধরতে পারে নাই যে হ্যাঁ একজন লোক অন্যায়ভাবে অন্যকে হ্যারাস করছে। যে এই কেসটার কথা আপনারা বললেন যে আন্দোলনকারীর বাবাই হচ্ছে গিয়া মামলার আসামি, হ্যাঁ সেরকম আরো অনেক কেস আছে। তা এমনও আছে যে বাদী নিজেই জানে না, ওনার ছেলে মারা গেছে, উনি জানেন না, আরেকজনে মামলা করেছে, সেরকম কেস আছে। তো ফলে এই লোকগুলাকে 2-1টা কেস যদি ধরতো তাহলে কিন্তু আর বিষয়গুলো আগাতো না। যারা সরকার কেমনে, আমি যদি বলি যে সরকারের তো কিছু অর্গান আছে, যেমন ধরেন পুলিশ, তো জুলাই অভ্যুত্থানের পরে তো আমরা একটা নতুন পুলিশ দেখবো বলে আশা করছিলাম বা আশা এখনো রাখি। তো এখন যে পুলিশ, এই পুলিশটা আসলে এটা কোন পুলিশ? দেখেন আমি বলবো যে আপনি পুলিশ সদর দপ্তরের ওয়েবসাইটে যাবেন, ওখানে 2019 থেকে তাদের ক্রাইমের এবং রিকভারির ইয়াগুলো দেওয়া আছে। 2024 সালের অগাস্টে রিকভারি ছিল 1100, 2024 সালের সেপ্টেম্বরে 2200, 2025 সালের জানুয়ারি মাসে রিকভারি হয়েছে 4600। পুলিশ ইনঅ্যাক্টিভ কোথায়? না, পুলিশ যদি ইনঅ্যাক্টিভ না থাকে, আওয়ামী লীগ আমলে 2023 সালে জানুয়ারি মাসে রিকভারি ছিল 5000 সামথিং, তাহলে ডিফারেন্স তো খুব বেশি না, তার মধ্যে পুলিশ তো অ্যাক্টিভ। কিন্তু প্রবলেমটা হচ্ছে তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠান্ডা হচ্ছে না কেন, বা আসল ক্রিমিনালরা ধরা পড়ছেন? কারণ আপনি তো পুলিশ দেখেন, পুলিশ বাংলাদেশের স্বাধীনতার পর থেকে, আমি নিজে একটা স্টোরি করেছিলাম, সাংবাদিক ছিলাম, যে পুলিশ হচ্ছে রাজনৈতিক পাগলা ঘোড়া। যেই সরকারের আমলে থাকুক না কেন, পুলিশকে যেভাবে অর্ডার দেয় পুলিশ সেভাবে ব্যবহৃত হয়। এটা এখনো পরিবর্তন হয়নি, এটা আমরা দেখতে পাচ্ছি। ফলে আপনি পুলিশকে বলছেন একে ধরো ওকে ধরো না, ধরছে না। ধন্যবাদ। আমি আবারও ফিরব সাইফুল আলম চৌধুরী আপনার কাছে, আবারও মিজান মালিক আপনার কাছে যেতে চাই। যেটা বলা হচ্ছে যে প্রত্যেক সরকারের আমলে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। এই সরকারের চরিত্র তো প্রত্যাশার জায়গা থেকে বা আদর্শগত জায়গা থেকে সম্পূর্ণরূপে আমরা ভিন্ন বলে বিশ্বাস যদি করে থাকি, তাহলে এখন যে পুলিশ যে চরিত্রটা করছে সেটার পেছনে কারণ কি? না, এখানে রাজনৈতিকভাবে তারা সরকার ব্যবহার করছে এটা আমি মনে করি না, কারণ এই সরকার রাজনৈতিক সরকার, সেটাই আমি জানতে চাচ্ছি। তাদের কমিটমেন্ট কিন্তু রাজনৈতিক সরকারের মতো না, কিন্তু পুলিশের একটা রাজনৈতিক চরিত্র আছে, তাদের খেসলত কিন্তু ভেতর থেকে সেটা পরিবর্তন হবে না। আপনি পোশাক পরিবর্তন হবে, কিন্তু ভেতরের থেকে আপনি যেটা হওয়া দরকার সেই জিনিসটা এখনও আসে নাই। সেটা আপনি কাজে কর্মে দেখছেন, আপনি নিশ্চয়ই দেখছেন যে কক্সবাজার একজন এসপি কীভাবে মাদকের মামলায় বা ইয়াবার চালানের সঙ্গে জড়িয়ে গেছেন, একই সঙ্গে আপনি সুনামগঞ্জের একজন এসপি এবং 4 জন এসপিকে প্রত্যাহার করতে হয়েছে। তাইলে আপনি এই নতুন বাংলাদেশে এসে, এই সময় এসে আপনি কি বাছাই করলাম আমরা, কাকে আমরা একটা জেলার দায়িত্ব দিচ্ছি? সেটার দায়িত্ব কি সরকারকে নিতে হবে না? না, সরকার দায়িত্ব নেবেন, কিন্তু সরকারকে তো আসলে অনেকগুলো দিক পেশ করতে হচ্ছে। একই সঙ্গে আইন শৃঙ্খলা যেমন আছে তেমনি অর্থনৈতিক দিক বলতে তো সরকারের প্রায়োরিটি লিস্টে যেমন সংস্কারও আছে, একই সাথে তো প্যারালালি আপনার নিশ্চয়ই আইন শৃঙ্খলাও আছে। হ্যাঁ, এটা আপনি রাস্তাঘাটে দেখেন বা আজকে আমি এই জায়গাটা আসছি, এই জায়গাটা আসার জন্যই বলছি কথাটা। এখন কথা হচ্ছে, এখন যে অবস্থা দাঁড়িয়েছে, আপনি দায়িত্ব না নেবার ফলে বা গুরুত্ব না দেওয়ার ফলে এখন কিন্তু এটা বড় ধীরে ধীরে আজকে ঢাকায় যে অবস্থা তো মানে হয়েছে, শিক্ষার্থীর রাস্তায় নেমে গেছে। আমার নিজের একটা ঘটনা বলি, আমি 4 দিন আগে চাঁদপুর থেকে আসার পথে আপনার যাত্রাবাড়ি ব্রিজের আগে, এটা কি বলে শনি রাখা, এখানে রাত তখন 11:30 বাজে, আমার গাড়ি চলছে, এই সময় জাস্ট ঠকঠক করে একজন ড্রাইভারকে বলছে যে খোলার জন্য। তো আমি পেছনে বসা, আমার সামনে আমার একটা ভাতিজা বসা, আমি ভাবছি যে ও বলবে যে এত জাম, আপনি অন্য দিক দিয়ে যান, এটা বলতে পারে আমার মাথার মধ্যে। আর ড্রাইভার কোনো শব্দ করে নাই, ওকে অলরেডি ছুরি বসাইছে এবং তার কাছ থেকে মোবাইল এবং টাকা নিয়ে নিছে, নেওয়ার পর এখন আমার পাশে আসছে।
দরজাটা খুলে ফেলছে, কারণ ওকে দিয়ে আগেই দরজা খোলাইছে। এইটাও আমি টের পাইনি যে দরজা কুট করে খুলছে, সেটা আমি টের পাইনি। এসে তারপর বলছে আপনার মোবাইল যা আছে সব দিয়ে দিবেন। এখন আমার পাঞ্জাবির বাম পকেটে কিছু টাকা ছিল, সেটা দিয়ে আমি বলছি মোবাইল টাকা পয়সা যা আছে তো তোমরা আর বাকি সব নিয়ে নিছো, আর কি বাকি আছে, এটা বলে মোবাইলটা সেভ করছি। তো এই যে অবস্থা, এটা তো আপনি 72 ঘন্টা আগে এই ঘটনার নিজে সাক্ষী? আমি নিজেই সাক্ষী। তো আমি তো দেখছি যে আসলে আমরা রাস্তায় যে চলাচল করছি, বিশেষ করে রাতের ঢাকা বলেন বা আশেপাশের এলাকা বলেন বা যেখানে দেশের যে কোনো প্রান্তরেই, এটা একটা একটা ঝুঁকি হয়ে গেছে আমাদের জন্য। যেটা আজকে কয়েকদিনে আপনি বাসে যে ঘটনা ঘটছে, ধর্ষণের ঘটনা বা যে ঘটনাগুলো ঘটছে, আজকেও মানে একটা ঘটনা ঘটছে এরকম শুনে আসলাম। তো এই ঘটনাগুলো কিন্তু আসলে ভালো লক্ষণ না। এই সরকারকে কিন্তু এই জায়গাতে অনেক কঠোর হতে হবে। আপনি যেখানে বলছিলেন যে মামলা বাণিজ্য, এই কঠোরের আমরা তো ডেভিল হান্ট যেটা স্যার বললো যে কঠোরতারই একটা নিদর্শন হিসেবে আমরা একটা শব্দ পাইলাম যে ডেভিল হান্ট। তো পোস্ট ডেভিল হান্ট সিচুয়েশনটা কি? মানে ডেভিল হান্ট তো চলছে। ডেভিল হান্টে আমাদের সাইফুল আলম চৌধুরী যেটা বলছেন যে সেখানেও বাণিজ্য হচ্ছে এবং কেস স্টাডি ধরেই বলছেন। তো সেটা যদি হয় তাহলে এখানে আমি বলবো যে আপনি যেই পুলিশকে দিয়ে এটা করতে চাচ্ছেন, তাদের মন মগজে এখনও এই আমাদের রক্তাক্ত জুলাইটা ঢুকে নেই। তারা আমাদের সন্তানদেরকে এখনো ওন করতে পারেন না। আমি মনে করি যে এই জায়গাটা তাদের চরম ঘাটতি আছে, কারণ রাষ্ট্রকে তো তারা সহযোগিতা করবে। মাঠ পর্যায়ে কিন্তু পুলিশের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রকে সহযোগিতা করা। সেখানে না করে যদি তারা দায়িত্ব অবহেলা করেন কিংবা কোনো পক্ষের দ্বারা পরিচিত হন, সে যেই হোক, যদি আমি মনে করি যে সাইফুল আলম চৌধুরী ক্ষমতায় চলে আসছে, তার কথা আমাকে শুনতে হবে, এটা তো ঠিক না। তার আমি আবারও যেতে চাই ডক্টর কাজী জাহেদ। মিজান মালিক ভাই যেটা বলেছেন যে এই সরকারের আসলে কোনো রাজনৈতিক চরিত্র নেই এবং এর কোনো পলিটিক্যাল এজেন্ডা নেই বলে উনি মনে করেন। প্রথম কথা হচ্ছে আপনি সেটা মনে করেন কিনা? গ্রামাটিক্যালি তো তাই মানতে হবে আমাদের। তার কারণ হলো এই সরকারের তো যেভাবে দায়িত্ব গ্রহণ, সেই দায়িত্ব গ্রহণটা তো আসলে রাজনৈতিক কোনো ইস্যু না। সব দল মিলে সবার কনসেনসাসের ভিত্তিতে, এবং তারা বলেছেন এটা যে আমরা মানুষের আস্থার ভিত্তিতে দায়িত্ব নিয়েছি। সুতরাং তাদের কোনো বায়াস বা কোনো রাজনৈতিক এজেন্ডা নিয়ে তারা এগোচ্ছেন এটা মনে করার কোনো কারণ নেই, কারণ এই আস্থাটা আমাদের রাখতে হবে। না, সেটাই বলছি। যদি সেটাই হয়ে থাকে তাহলে সরকার হার্ড লাইনে যেতে কোন জায়গায় আটকাচ্ছেন? আমার যেটা মনে হয়েছে সেটা হলো যে তারা যে রিগ্রুপিং করাটা, যেটা অ্যাডমিনিস্ট্রেশন বলেন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন বলেন, এখানে কোথাও ঘাটতি একটা তৈরি হচ্ছে। এখানে তো আমরা একটা সংস্কার কমিশন দেখলাম, সংস্কার কমিশন, একাধিক সংস্কার কমিশন, অনেক পুলিশ কর্মকর্তার বাধ্যতামূলক অবসর, আমার ধারণা যে আপনার ওএসডি করা হচ্ছে। তাহলে এখন যারা একটা বিষয় কিন্তু আমাদের নজর এড়িয়ে যাচ্ছে কিনা আমার যেটা মনে হয় সরকারেরও, সেটা হলো যে লোকগুলোকে দিয়ে এই অ্যাডমিনিস্ট্রেশন চালানো হচ্ছে, আমি লোকগুলো বলতে মিজান ভাই যেটা বলছেন যে এক্সিকিউশনের জায়গাটাতে যারা আছেন তারা আসলে সত্যি সত্যি ওন করছেন কিনা এই নতুন পরিস্থিতি, বা মানে এটা আপনি ভাববেন কিভাবে? আর যদি আপনার যদি আপনি 6 মাস পার করেছেন, আমি বা সাধারণ আমি বলছি যে এটা তো 6 মাস পার হলো, নিশ্চয়ই 6 মাস পার হলো, কি মাপা গেল না যে এরা ওইটাই জায়গাটা, ওই কথাটাই বলতে চেয়েছি যে সরকারকে বুঝতে হতো এই 6 মাসে যে তারা যে মানে এক্সিকিউটরদের দিয়ে কাজটা করাচ্ছেন তারা আসলে এই ব্যাপারটাকে ওন করছেন কিনা। কারণ এগুলো তো সবই আদর্শিক ব্যাপার, আপনাকে আগে ওন করতে হবে, তাহলে আপনি হোল হার্টেডলি ব্যাপারটার সঙ্গে একত্রিত হবেন এবং এটা রক্ষা করার চেষ্টা করবেন। আসলে সেটা ঘটছে কিনা সেটা আমার মনে হয় যে ভাবার উচিত হবে। যে অধ্যাপক ডক্টর সাইফুল আলম চৌধুরী যেটা বলছেন যে যাদেরকে দিয়ে এখন এক্সিকিউশন করা হচ্ছে তারা আসলে এই চেতনা, জুলাইয়ের চেতনা, এগুলো ওন করছে না বলেই এই ধরনের প্রবলেমগুলো ঘটছে। একটু ভিন্নভাবে দেখতে চাই। ধরেন আমি সচিবালয়ের সামনে বা যমুনার সামনে যখন একটা গ্রুপ মিছিল করে এসে সমঝোতা করে, আবার আরেকটা গ্রুপ যখন মিছিলে যায় তখন তাদেরকে জল কামান, সাউন্ড গ্রেনেড মারা হয়। তাহলে এক্সিকিউশন দুটোই করছে, দুটো কেসে সেম এক্সিকিউটিভ, হ্যাঁ সেম প্রশাসনই করছে, কিন্তু তারা অর্ডার দিচ্ছে, পুলিশকে বলছে ওদেরকে কিছু বলবা না, বলছে না। এক গ্রুপ আসছে, নেগোসিয়েশন করছে, চলে যাচ্ছে। আবার আরেকটা বলছে মারচন, মানে এদেরকে জল কামান মারো। তাহলে তো পুলিশ আসলে, কারণ আমি আর মিজান ভাই দীর্ঘদিন ক্রাইম রিপোর্টিং করেছি, পুলিশ আসলে ফিল্ডে কমান্ডিং অফিসারের কথা শুনে না এমন কোনো কেস নাই। তাহলে ওখানে পুলিশের হাতে নিয়ন্ত্রণ থাকবে না। পুলিশকে যদি বলে যে লাঠি দিয়ে পিটাও, লাঠি দিয়ে পিটাবে। পুলিশকে যদি বলো যে তোমার হাতে আর্মস আছে, ফায়ার, সে ফায়ার করবে। সো এখন আমরা এক একটি ক্ষেত্রে এক এক রকম দেখতে পাচ্ছি। তাহলে আমরা যে আলোচনাটা করছি যে মূল জায়গায় মামলা বাণিজ্য, সেখানে 8 ডিসেম্বর বলার পরেও ডিএমপি কমিশন, তার মানে ডিএমপি কমিশনের নিজেই অর্ডারটা পান নাই যে এটার বিরুদ্ধে সত্যিকার অর্থে একটা হার্ড লাইনে যাও। ডিএমপি কমিশনার তো এই অর্ডারও নিশ্চয়ই পান নাই যে মামলা বাণিজ্য চলবে। হ্যাঁ,
এখন তো আমার প্রশ্নটা বুঝাতে পারছি। এই বিষয়টা হচ্ছে আমরা বাংলাদেশকে ইউটোপিয়ান ভেবে চিন্তা করলে হবে না। হ্যাঁ, তো এইটা মামলা বাণিজ্য কারা করছে এটা সরকারও জানে, এটা আপনি আমি জানি। এখন ভাসুরের নাম নিবে কি এরকম একটা অবস্থা, সো ফলে এটা সরকারও জানে। কিন্তু এখন আপনি পুলিশ তো বলবে যে আমাকে পুলিশ আজকে অর্ডার দেখ যে যতগুলো মামলা বাণিজ্য হয়েছে বেশি না 10টা কেস ধরে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেব, না আইনগত ব্যবস্থা নেবে, কারণ আইনে আছে। আপনি আমার বিরুদ্ধে আইনে আছে, এটা পানিশমেন্ট খুব হাই, নিবে জেলে ঢুকাবে, মামলা আরেকটা মামলা হবে, বেশ শেষ। ওই একটা কিছু তো আমরা দেখলাম না। তো আপনি মুখে বললে হবে যে মামলা বাণিজ্য হচ্ছে আগের মতোই হচ্ছে। হ্যাঁ, তা এটা তো কথা দিয়ে মানে আপনি সিদ্ধান্তমূলক আসলে কাজ দেখতে চাই। এখানে আর উপদেশমূলক বা হতাশামূলক এই ধরনের সময় আর নাই। ইটস অলরেডি নিয়ারলি 7 মাস আমরা। আমি আরেকটু শুনতে চাই মিজান মালিক ভাই আপনার কাছ থেকে, সেটি হচ্ছে এই যেটা বলা হচ্ছে যে এক্সিকিউশনে কোথাও না কোথাও গিয়ে আসলে সমস্যাটা হচ্ছে। মানে এই বিশেষ করে স্বরাষ্ট্র, যদি আমি এই মন্ত্রণালয়টার নিয়েই বলি, বৈষম্য বিরোধী ছাত্ররাও কিন্তু বলছে যে আসলে যাদের সরকার, এটা যারা সামনে ছিল তারাও কিন্তু এই উপদেষ্টাদের কিন্তু কট্টর সমালোচনা করছে। তো উপদেষ্টারা সেইটাকে আমলে নিচ্ছে বা কতখানি নিচ্ছে? আমার কাছে আরেকটু ব্যাখ্যা আছে এটা, সেটা হচ্ছে একটা ভয় কাজ করে পুলিশের মধ্যে। এটা এতটা বেপরোয়া ছিল, এই পুলিশই তো সেই পুলিশ আসলে, তো সেই ব্রিটিশ আমল থেকে দেখা পুলিশ, মানে যারা দেখেছে, আমরা যারা এখন দেখছি স্বাধীনতার পরবর্তীতে, এদের তো ভেতর থেকে আসলে ওইভাবে পরিবর্তনটা হয় নাই। তো এখন যারা কাজ করছে তারা কিন্তু বিগত 15 বছরে অনেকেই ছিল। আমি একটু বোঝার জন্য, সেটা হচ্ছে এই পুলিশ যদি সেই পুলিশই হয় যেটা অধ্যাপক সাইফুল আলম প্রশ্ন তুলেছেন, দুটা কেসের ক্ষেত্রে পুলিশ দুই রকম আচরণ করছে না, সেটা আমি বলছি, ওনার এইটা আপনার একটা ব্যাখ্যা আছে অবশ্যই। আমার কাছে যেটা মনে হয় একটা ভয় কাজ করে যে আমরা আবার আমাদের হাতে যদি কেউ আবার পেসিস্টের দোষর হয়ে যায় কিনা, এটা একটা বিষয় আছে। আরেকটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন হয় কিনা, এইটা সংরক্ষণ করবার জন্য সরকারের তরফ থেকে কোনো একটা নির্দেশনা আছে। এখন তারা এটাতে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না। আপনি কোনো আসামি ধরতে গিয়ে যদি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মারা যায় পুলিশ হেফাজতে, কিংবা এখন দেখেন আপনি আসামি যখন যুবদলের নেতাটা হলো, এই যে একটা ঘটনা আছে, এরকম ঘটনা যে নেই তা না। আরেকটা জিনিস দেখেন, আসামিরা রিমান্ডে যাচ্ছে, রিমান্ড থেকে হাসতে হাসতে বের হচ্ছে। আগের সময়গুলো আপনি খেয়াল করেন যে তাদের অবস্থা কি, কোমর ভাঙ্গা, হাড় ভাঙ্গা, ল্যাংলা লুজা করে কোর্টে দাঁড়া করানো হচ্ছে কাঁপতে কাঁপতে। যে আক্তার ছেলেটাকে দেখলাম যে তাকে কিভাবে, মানে একটা ভিডিওতে দেখলাম যে কি অবস্থা। তো এখন এই বার্তা তো সব জায়গায় যাচ্ছে, এটা পারছে না, কারণ ওনাদের যে রাজনৈতিক খুব কমিটমেন্ট যে একদম আমরা কঠোরভাবে দমন করব, থাকে না একটা রাজনৈতিক সরকার কিন্তু তার অস্তিত্ব রক্ষার জন্য অনেক ধরনের পদক্ষেপ নিয়ে থাকে, সেই রকম এটা পারছে না। কারণ এটা সবার সম্মিলিত প্রয়াসের একটা সরকার, তারা চাচ্ছে যে যেন কোনোভাবে সময়টাও যায়, আর মানবাধিকার লঙ্ঘনের বড় কোনো ঘটনা যেন আন্তর্জাতিকভাবে প্রচার না হয়, এটা একটা বিষয়ে কাজ করে। এইসব কারণে আমার মনে হচ্ছে যে কিছু ডিলেমে আছে প্রশাসনের তরফ থেকে কিছু। আসলে কি তাই কিনা, সরকার মানে এই সরকারের কাছে তো অসম্ভব প্রত্যাশা মানুষের, তাই না? তো এখন এই সব জায়গাতেই যদি ডিলেমতে থাকে, তো বড় বড় যে স্বপ্ন বা বড় বড় যে সংস্কার, সেইটা আসলে কতখানি করে একটা বিষয় তো সত্যি যে সরকারকে আসলে এটা কনসেনসাসের সরকার, এবং এই সরকার রাজনৈতিক দলগুলো এবং প্রত্যাশাও সাংঘাতিক, প্রত্যাশার চাপও আছে সরকারের উপরে, কোনো সন্দেহ নেই। তারা সংস্কারের কমিশন করেছেন, রিপোর্ট নিয়েছেন ইত্যাদি, এগুলো সত্যি। কিন্তু একই সঙ্গে সরকারকে কিন্তু আন্তর্জাতিক মানবাধিকারের যে স্ট্যান্ডার্ড, সেটার কথা মাথায় রাখতে হচ্ছে। কারণ রাজনৈতিক সরকারকে অনেক সময় হার্ডলাইনে যেতে মানবাধিকারের বিষয়গুলো অনেক কম কনসিডারেশনে নিলেও চলে, কিন্তু এই সরকারকে নিতে হচ্ছে। এখন আপনি যখন আন্তর্জাতিক মানবাধিকার সনদ বা ইত্যাদি আন্তর্জাতিক মানবাধিকারের স্ট্যান্ডার্ড মেনটেন করার কথা ভাববেন, তখন এই ধরনের ডিলেমার মধ্যে পড়া অনেক সময় অসম্ভব না। আমার ধারণা যে এই যে মানে আপনার হার্ডলাইন নেওয়া এবং মানবাধিকারের বিষয়গুলোর মধ্যে মিনিমাইজ করার যে আপনার একটা অ্যাপ্রোচটা, এইখানে কোথাও একটা অসুবিধা তৈরি হচ্ছে, সেটা সরকারকে দেখতে হবে। সাইফুল ভাই আপনার কাছ থেকে শুনতে চাই, আসলেই কি এই মানবাধিকার ইস্যু এড়ানোর জন্য অনেক বেশি
না, মামলা বাণিজ্যের সাথে উল্টো মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এটা তো সেটাই আমি বললাম, নিশ্চয়ই লঙ্ঘন হচ্ছে, কিন্তু লঙ্ঘন বলছি মিনিমাইজ করার জায়গা যেটা আমরা সেখানে কোথাও যেটা মানবাধিকার লঙ্ঘন বলছে সেটা হচ্ছে অন দ্য স্পট, অন দ্য স্পট, যে পুলিশ মামলা বাণিজ্যের ক্ষেত্রেও তো মানবাধিকার লঙ্ঘন। এটা ঠিকই, এখানে লঙ্ঘন হচ্ছে, এটা ঠিক বলছে যে এখানে তো আপনি উল্টো একটা নিরীহ মানুষকে ফাঁসিয়ে দিচ্ছেন। এখানে এই জায়গাটায় আপনি মানবাধিকার লঙ্ঘন যেন না হয় সেটা আপনাকে দেখতে হবে। আপনি যেমন আসামির ক্ষেত্রে, ধরবার ক্ষেত্রে বা জিজ্ঞাসাবাদ করার সময় অনেক সতর্কতা অবলম্বন করতে হবে, অনেক কিছু দেখছেন, এখানেও তো আপনাকে সেই একই নজর দিতে হবে। সঙ্গে যদি কোনো আমি একটু সাইফুল ভাই আপনার কাছ থেকে একটু শুনতে চাই, এই মামলাগুলোর তাহলে এই যে গণহারে পাইকারি দরে যে মামলা, এগুলোর ভবিষ্যৎটা কি হবে? একটা আমি এই মামলাগুলোর বিষয়ে না, আমি হচ্ছে দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের প্রথম চাওয়া ছিল, 1 নম্বর চাওয়া যদি আমরা ভুলে না যাই, যে 5 আগস্টের পরে, সেটা হচ্ছে যেই হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলোর দ্রুত বিচার এবং সুষ্ঠু। আপনি অনেকগুলো মার্ডার হয়েছে, তাহলে একটা বা দুটো কেস কি ওপেন শার্ট কেস ছিল না? অবশ্যই ছিল, আছেও, যে ভিডিওই আছে, যেগুলো ভিডিও আছে, সার্কামস্ট্যান্স এভিডেন্স আছে, অনেক কিছু আছে। ইভেন আপনি সার্কামস্ট্যান্স এভিডেন্সের মাধ্যমে আসামি অ্যারেস্ট করে আপনি কিন্তু 161, 164 করতে পারতেন, কিন্তু এখনো পর্যন্ত আপনি সেটা আইসিটিতে নিয়ে গেলেন, সেই যে আইনটা চেঞ্জ করলেন সেটা নিয়ে প্রশ্ন আছে। সো সেটা আমি এইখানে না আনলাম, কিন্তু আপনি একটা দুটো কেস তো আপনি করতে পারতেন, তা না করে কি করলেন আপনি গণহারে 10,000, 20,000 একটা আসামি। একটা স্পটে দেখা গেছে সেখানে 10,000 আন্দোলনকারী ছিল না, সেখানে 10,000 আসামি হয়ে গেছে টোটাল। মানে আন্দোলনকারী তার মানে তো এগুলো কি মানে কোর্টে গিয়ে শেষ পর্যন্ত কি রকম হইতে পারে? এটা তো আমার চেয়ে উনি ভালো বলতে পারবেন। এটা মেরিট তো না, এগুলো শুধু না মেরিট না, আপনি পুরো ঘটনাটাকে প্রশ্ন মধ্যে ঠেলে দিচ্ছেন এই বিচারের প্রক্রিয়াকে, পুরো বিচার। কারণ বিচার ব্যবস্থাটা আসলে মামলা ঘটনাস্থল থেকে শুরু করে মামলা হওয়া, এরপরে পুলিশ তদন্ত, চার্জ ফ্রেম, চার্জশিট, আদালত পরে সাক্ষী, ট্রায়ালের পরে জাজমেন্টের পরে কোর্ট, মানে হায়ার ডিভিশন থেকে তারপরে হচ্ছে আপনার ফাইনালি পানিশমেন্ট হবে, পানিশমেন্টের পরে আপনি জেলে ঢুকাবেন বা ছাড়া দিবেন, তাই তো? সেইখানে পুরো প্রক্রিয়াটাই আপনি সবগুলো কেস এই এত বেশি আকার হওয়ার কারণে এই মামলা বাণিজ্য আপনি প্রশ্নের মুখে ঠেলে দিয়েছেন। আমি একটু শুনতে জি, ওই যে কথা দিয়ে আমরা শুরু করেছিলাম যে একটা এর বিরাট কলেবর হওয়ার কারণে তদন্ত শেষ করাটা একটা বিরাট ডিফিকাল্টি তৈরি করবে। এবং একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে যে আপনি যখন পানিশমেন্টের প্রশ্নটা আসবে বা মানে সুষ্ঠু বিচারের প্রশ্নগুলো আসবে, তখন কিন্তু অনুপুঙ্খ বিচার হবে, আপনার সাক্ষী যথাযথ হয়েছে কিনা, অগাস্টের মধ্যে যে বিচার কাজ শেষ হবে বলে কিন্তু পরের দিন কোর্টে অবজেকশন দিয়েছে। ধরেন আপনার কিভাবে এটা আমাদের সেটা কোর্টের উপরে ছাড়তে হবে, এটা আমাদের বিরুদ্ধে পরের দিন অবজেকশন দিবে, কোর্ট হয়ে যাবে, এটা না করে। তবে যে জায়গাটা খুবই সতর্ক হওয়া দরকার, কারণ মামলা প্রমাণ করতে গেলে আপনাকে যথাযথ তার তথ্য সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণ করতে হবে, কোর্ট তো তার বাইরে যেতে পারবে না। সুতরাং মামলাগুলো এমনভাবে ফ্রেম করা দরকার যথাযথ আসামিগুলো যাতে এই মধ্যে আসে এবং তাদের নিরীহ মানুষগুলো যেন ভোগান্তির শিকার না বাইরে থাকে এবং যথাযথ বিচারটা নিশ্চিত করা যায়। এই মামলাগুলোর আসলে ভিত্তিটা এতই দুর্বল হচ্ছে শেষ পর্যন্ত যে বিচারের প্রত্যাশা, সেটির ক্ষেত্রেও প্রশ্ন আপনি তুলেছেন। কিন্তু এই নিরীহ যারা মামলার শিকার হচ্ছেন তাদের আসলে করণীয়টা কি? না, তাদের করণীয় তো আপনার প্রথম করণীয় হলো ল এনফোর্সিং এজেন্সির। তারা যখন মামলাটি রেকর্ড করছেন তখনই রেকর্ড করার সময়ই একটা প্রাথমিক তদন্ত করে যে নামগুলো আসছে, আমি ধরেন আমি বলছি আমি একটু যে বোঝার জন্য সাধারণ লোকের তো আমাকে নাম যাচ্ছে, হ্যাঁ আমাকে ধরেন ফেস করা ছাড়া আর কিছু করার নেই। না, এর আগে যে বলছে যে ওই টাকা দিলে 50,000-এর রফা দফা, না সেটা তো ধরেন আপনার একটা অপরাধ, সেটা তো আরেকটা অপরাধ, এবং সেই অপরাধ দমনের দায়িত্ব ল এনফোর্সিং এজেন্সির। এটা তো ধরেন ব্যক্তি হিসাবে আমি বা আরেকজন যিনি ভিকটিম হচ্ছেন তার তো আসলে এখানে করণীয় কিছু নাই, তাকে তো না কিছু করার নেই। কারণ হলো আইন তো বলছে যে পুলিশকেই আগে দেখতে হবে মামলা রেকর্ড করার সময় যে এর সত্যতা আছে কিনা, প্রাইমা ফেসি কেস যেটাকে আমরা বলি, সেটা তারা দেখে নিতে পারেন। 1, 2 নম্বর হলো তারা তদন্তের সময়ে যদি দেখেন যে এই লোকগুলো আসলেই কোনোভাবে সম্পৃক্ত নয়, তাদেরকে বাদ দিয়ে চার্জশিট দিয়ে দিই, সেটা দ্রুততার সাথে করতে পারেন। কিন্তু অসুবিধা যে জায়গায় তৈরি হয়, যে সাধারণ লোকগুলোকে এর মধ্যে ঢুকিয়ে ফেলা হচ্ছে নানান কারণে, তাদের যে প্রাথমিক সাফারিংসটা সেটা তো ঠেকানো যাচ্ছে না। তো সেই প্রাথমিক সাফারিংসটা ঠেকানোর জন্য পুলিশকে উদ্যোগ নিতে হবে। তাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে তারা সত্যতা যাচাই পূর্বক আপনার রেকর্ড করবেন।
বা দরকার হলে সেটার জন্য তারা একটা মনিটরিং টিম করেন, সেটা সরকারকে করতে হবে, জেলায় জেলায় করতে পারেন তারা, যে যথাযথভাবে মামলাগুলো আসলে আসছে নাকি উদ্দেশ্যমূলকভাবে মামলাগুলো করা হচ্ছে। মনিটরিং টিমগুলো এটা লক্ষ্য করুক, সেটার ভিত্তিতে আপনার মনিটরিং কারা কাদের করবে? না, মনিটরিং এর জন্য আপনি সিভিল সোসাইটির লোকও দিয়ে দিতে পারেন, এটা তো গভর্নমেন্ট করতেই পারেন। মনিটরিং টিমের তো কোনো অসুবিধা নেই। আপনার একটা জাস্ট যারা তারা ওভারসি করবে যে কোন ধরনের এই আপনার বাণিজ্যের বিষয়গুলো এখানে যে এই মনিটরিং এর মধ্যে আবার সিন্ডিকেট তৈরি হয় কিনা, বুঝছেন না, মানে এই আশঙ্কাগুলো তো আছে, কারণ আমরা তো প্রত্যেক জায়গায় সিন্ডিকেটের আলোচনা আলামত পাচ্ছি, তার তো নিশ্চয়ই নিতে হবে। একটু মিজান ভাই আমি শুনতে চাই যে আসলে করণীয়টা এই মুহূর্তে। আমি উনি আমার কথা বলছেন, আমি এটাই নোট করছিলাম যে ঢাকা, অন্যান্য বিভাগ এবং জেলা, আপনি একটা মনিটরিং সেল অবশ্যই হওয়া উচিত, কেন্দ্রীয়ভাবে একটা হওয়া উচিত, এবং এটা শাখা প্রশাখা থাকবে। এখানে সিন্ডিকেট হলেও কিছু করার নেই। তারপরেও আপনি এটা একটা মন্দের ভালো যে একটা মনিটরিং সেল তারা একটা রিপোর্ট দিবে যে একটা ডিস্ট্রিক্টে 130টা মামলা হয়েছে এবং 30টা মামলার মধ্যে আসামির সংখ্যা এই, অজ্ঞাত এই, এবং অজ্ঞাত এতজনকে ধরা হয়েছে, তারা কারা, তাদের পরিচয় সহ। আমার যেটা মনে হচ্ছে এই সরকারের সেই সময় হবে না, ওনারা এত দীর্ঘ সময় এখানে দেবেন না, কারণ সংস্কারের দিকে এখন এটা তো সংস্কারের অংশ। আপনি যে লোকটা নিরীহ, সেই লোকটা কিন্তু মজলুম, আপনি মজলুমকে বাঁচাবার জন্য আসছেন, মজলুমের জন্যই কিন্তু এই ওনাদের আগমন, তাই না? এখন মজলুমকে রক্ষা করবার জন্য আপনাকে অবশ্যই উদ্যোগী হতে হবে। অন্য সব কাজের মধ্যে আমি যদি পরিবেশ রক্ষার জন্য কাজ করতে পারি, তাহলে কেন আমি এই মামলা বাণিজ্য ঠেকাবার জন্য, কারণ এই বাছাই করা কোয়ালিটি মামলা যদি আপনি বিচারে না দেন, যেটা সাইফুল আলম চৌধুরীও বললেন, আমিও মনে করি যে বিচারের সেখানে মামলা না দিলে তাহলে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। প্রকৃত অপরাধী যারা এই গণহত্যায় জড়িত, তাদের যদি সঠিক বিচার না হয়, তাহলে দীর্ঘ সময়ের জন্য রাষ্ট্র ক্ষতির শিকার হতে পারে। সেই জন্য আপনি প্রকৃত অপরাধীকে শনাক্ত করবার জন্য, যাতে করে নিরীহ মানুষ এটার ভোগান্তির মধ্যে না পড়ে, সেই জায়গাটা করা যেতে পারে। এবং সেখানে উনি বলছেন যে সুশীল সমাজের বা সিভিল সোসাইটির লোকজন সেখানে লয়ার থাকতে পারেন, সেখানে গণমাধ্যমে যারা এই কর্মী যারা তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকতে পারেন, মানবাধিকার যারা নিয়ে কাজ করেন তারা থাকতে পারেন, সরকারের তরফ থেকে সাবেক পুলিশ কর্মকর্তা থাকতে পারেন, বিচারক থাকতে পারেন, এদের সমন্বয়ে একটা কমিটি হতেই পারে। পাশাপাশি আমি আরেকটা কথা বলবো যে সরকারকে কিন্তু অবশ্যই এই জায়গাটা শক্ত হতে হবে যে সে যেই কাজটা করছে এই কাজটার জন্য পুরো মানে পুরো কাজটা তাকে সুরক্ষা দিবে, মানে তাকে কাজটা এইভাবে করতে হবে যে আমি কাজটা করছি, আমাকে এই কাজটাই আমাকে সুরক্ষা দিবে, আমি কারো মুখ দেখবো না। এখানে এই সরকারের যারা দায়িত্বে আছেন তাদের কিন্তু খুব চাওয়া পাওয়ার নেই, এবং তাদের পদে পদে তাদের কোনো বাধা আসবে বা কী আসবে এগুলো ভেবেই তো এখানে আসছে, ভবিষ্যৎ কী হবে কি হবে না এইসব চিন্তা করে এখানে কেউ আসেনি। দায়িত্ব যারা নিয়েছেন তারা রিস্ক নিয়েছেন যে রাষ্ট্রটাকে মেরামত করবেন। সেই জায়গায় যদি আপনি ছাড় দেন তাহলে মেরামতের জায়গায় কিন্তু প্রচণ্ড ফাঁক থেকে যাবে। সেই ফাঁকগুলো অবশ্যই মেরামত করতে হবে এবং সংস্কার প্রস্তাব যেগুলো আসছে সেখানে এগুলো অন্তর্ভুক্ত করা উচিত। অধ্যাপক সাইফুল চৌধুরী, সেটি হচ্ছে যে মনিটরিং সেলের কথা বলেছেন, আপনি আসলে আপনার কাছে এরকম কোনো মন্ত্র আছে কিনা যে বা কোনো ধরনের পরামর্শ? দেখেন, তো থামাতে হবে। আমি তো বললাম যে ডিএমপি কমিশন 8 ডিসেম্বর যেটা বলছিলেন, সেটা যদি 9 ডিসেম্বর একটা কেস আমার কাছে থাকতো, হয়তো সেটা 5% 10% পাইকারি হারে হতো না। হ্যাঁ, এই মনিটরিং সেল করে হয়তো বা এখন সেটা হচ্ছে কি আগে যে আওয়ামী লীগ যেরকম গণহারে মামলা দিত, সেই মামলাগুলো এই সরকার এসে খারিজ করছে, কিন্তু তার ভোগান্তি তো কমে নাই। যারা বিএনপির জামায়াতের বা মানে বিরোধী দলের, তাদের তো ভোগান্তি কমে নাই, তাদের ভোগান্তি হয়েছে, তাই না? সো তখনও কিন্তু যখন এই যে পত্রপত্রিকা লেখালেখি হচ্ছিল যে গায়েবী মামলা, তখন ওই যে তৎকালীন আইনমন্ত্রী বা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, হ্যাঁ আমরা এরকম মনিটরিং করছি এগুলো। তো আমার কথা হচ্ছে আমি উদাহরণ দেখতে চাই, এটা হচ্ছে কথা। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে আদৌ আসলে সরকার মানে লিগ্যাল ওয়েতে, সুষ্ঠু লিগ্যাল ওয়েতে এটা তদন্ত বিচার এগুলো করতে চায় কিনা, এই প্রশ্নটা এখন উঠে আসছে, কিন্তু উঠছে। কেননা দেখেন, আপনি একটা মার্ডার কেসে বলছেন যে একজন হুকুমের আসামি আছে, একজনে মার্ডার করেছে, তা আপনি কি হুকুমের আসামিকে আগে বের করবেন না মার্ডার যিনি করেছেন তাকে আগে বের করবেন? কান টানলে মাথা আসে, আপনি তো হুকুমের আসামিকে আগে ধরতে পারবেন না, আগে ধরতে হবে যিনি সরাসরি অ্যাকশনে ছিল। আর আপনার সাক্ষ্য আইন অনুযায়ী হুকুমের আসামি ধরাটা খুব ডিফিকাল্ট এই ধরনের কেসে, হ্যাঁ, কারণ এটা তো রিটেন ডকুমেন্ট লাগে। আচ্ছা, সেটা বাদে দিলাম, সেটা না হয় কোর্টে সেটা ওনারা প্রমাণ করবেন, কিন্তু আমার কথা হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে ওনাদের টেন্ডেন্সি হচ্ছে আগে হুকুমের আসামিকে ধরবো, তারপরে মার্ডার যিনি করেছেন তাকে ধরবো। এইটা কখনোই লিগ্যাল হইতে আমার মনে হয়
আপনি আমার সাথে একমত হবেন যে হাতে যাদেরকে পাওয়া যাচ্ছে বা যারা এক্সিকিউটর ছিলেন তাদেরকে আপনি নিলেই বাকিদেরকে কান্ডালে পাওয়া মাথা যাবে, আসছে। কারণ হলো ওরা 164 করবে বা ওদের কাছ থেকে স্বীকারোক্তি পাওয়া যাবে ইত্যাদি, এবং তথ্য উপাত্ত পাওয়া যাবে, সেগুলোর ভিত্তিতে বাকিদেরকে সহজ। আমার একটা প্রশ্ন আছে, একটু যদি বলেন, সেটা হচ্ছে মামলা বাণিজ্যে যে বাদী নিজেও জানে না আসামির নাম, এই ধরনের ক্ষেত্রে আসলে কি হইতে পারে? এক্ষেত্রে পুলিশের আপনার তদন্ত করে দ্রুতই রিপোর্ট দিয়ে দিতে হবে। তার কারণ হলো বাদী যদি না জানেন ফ্যাক্টটা যে আসামিকে কি হলো, তাহলে তো মামলার ভিত্তির অবস্থা খুবই বোঝা যাচ্ছে। এবং কয়েকটি জায়গায় বলেছেন যে যেমন আমাদের জেরা খান পান্নার, হ্যাঁ সেটাই বলছি যে কয়েকটা ক্ষেত্রে তো তারা বাদী বলেছেন যে আমি ওনাদের পান্না বলে বাদ দেওয়া হয়েছে, এই হয়তো এটা হবে এমন না। এখানে আরেকটা ঘটনা আছে, মামলার বাদী XYZ মিস্টার করিম রহিম যেই হোক, এটা কিন্তু রাষ্ট্র যখন তদন্ত করে তখন তিনি আর বাদী থাকেন না, রাষ্ট্রবাদী থাকেন না। এই মামলায় ফাইনাল রিপোর্ট হবে এমন কোনো নিশ্চয়তা নেই, নাও হতে পারে, কারণ যদি ঘটনা সত্য হয়, বাদী যদি মিথ্যা হয়, তাহলে এটা কিন্তু বিচার হতে পারে না। বাদী নিজেও আসামি হতে পারে, বাদী নিজেও আসামি হতে পারে, অনেক কিছু হয়। এই ক্ষেত্রে কিন্তু আপনি বাণিজ্যের যে কথা বলছেন, আমরা যেটা বলছি মামলা করেছেন, হ্যাঁ উনি এখানে স্বাক্ষর করেছেন জেনে শুনে, ওনাকে অবশ্যই এটা দায় নিতে হবে, নচেত ওনাকে 211 আছে একটা, ওই ধারায় ওনাকে সাজা ভোগ করতে হবে, কিংবা এই মামলাও তাকে সহযোগী আসামিও করা যেতে পারে। এটা ওনার ইন্টেনশনের মধ্যে যদি এইটা থাকে যে উনি একটা হত্যাকাণ্ডকে ক্যামোফ্লেজ করার জন্য মামলাটি করেছেন উদ্দেশ্যমূলকভাবে, বা এটাকে ঘটনাকে অন্যত্র প্রভাবিত তদন্তে যদি এটা পাওয়া যায়, তাহলে উনি এই মামলায় আসামি হতে পারেন। তার মানে এখানে এই বাদীরও ইকুয়ালি রিস্কে আছে। অবশ্যই রিস্কে আছে, যদি ভুয়া মামলা করে ভুয়া মামলা হয়ে থাকে, যদি আপনি আইনের শাসন প্রতিষ্ঠা করেন, যদি কিন্তু থাকলে বাদীও আসলে বিপদে পারে। ওটা বারবার বলছে ওটা করবে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী, হ্যাঁ আইন শৃঙ্খলা বাহিনীকে যারা তদন্ত করছেন। বাদী বিবাদী কেউ কিন্তু ইনভেস্টিগেশন করে না, করতে হয় ল এনফোর্সমেন্ট এজেন্সি। আরেকটা জিনিস আপনাদের কারো জানা আছে কিনা, তিনজনের কাছে প্রশ্ন, এই যে মামলার পরের এতগুলো যে মামলা হচ্ছে, পুলিশ এগুলো আসলে কোন প্রোটোকলে আগাচ্ছে, কারো কি জানা আছে? না পুলিশ তো এটা আপনার যখন মামলা একটা থানায় ধরেন আজকে এরকম ভুয়া মামলায় যদি হয়ে থাকে, ভুয়া বা সঠিক যেটি যে মামলায় শুরু থেকে তো আর আমরা ভুয়া না বলাই, না ভুয়া মানে ধরেন যিনি, না আমি জাস্ট বলছি থানায় এসে বলছে আমি জীবিত আছি, তার ওয়াইফ বলছে হ্যাঁ এখন যে আমার হাজবেন্ড মারা গেছে, পুলিশ যেটা করতে হবে সেটা হচ্ছে তদন্ত রিপোর্ট দিয়ে দিতে হবে এই এভিডেন্সের, হ্যাঁ দ্রুত এভিডেন্সের ভিত্তিতে যে সত্যটা রিভিলড হয়েছে, সেই সত্যের ভিত্তিতে তারা দ্রুত তদন্ত রিপোর্টটা দিয়ে দেবেন। তদন্ত রিপোর্ট দিয়ে দিলেই যারা পারপিট্রেটরস আছেন তারাও ইনভলভ হবেন, বা যারা এটাকে মিসগাইড করে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন তারাও এখানে আপনার লায়াবল হবেন। সুতরাং এটা এই ধরনের যে ঘটনাগুলো আছে এগুলোকে সর্ট আউট করে পুলিশের উচিত হবে দ্রুতই আইনগত ব্যবস্থা। একটু যদি বলেন যে সরকারের তরফ থেকে আমরা একটা একদম প্রাথমিকভাবে শুনেছিলাম যে এরকম মামলা দেয়া হলেও যদি আসলে অনেক যাচাই বাছাই করে তাকে গ্রেফতারের একটা ডাইরেক্টিভস দেয়া আছে, তো সেইটা কতখানি আসলে এই ঘটনায় সুরক্ষা দেবে? না এখন গ্রেফতার তো শুধু এখন যেহেতু শয়তান পাকড়াও আন্দোলন চলতেছে, মানে চলতেছে, ফলে সেই জায়গায় এখন নজর সবার। এখন কিন্তু এই ধরনের মামলা অসংখ্য আসামি আছে, বাসা বদল করে, ঠিকানা বদল করে বিভিন্ন জায়গায় আছেন। আমরা যদি পেছনের দিকে তাকাই তাহলে 36 দিনে দেখব যে অসংখ্য মানুষ এই হত্যাকাণ্ড বা বিভিন্ন অপরাধে জড়িত ছিল, সবাই কিন্তু ধরা পড়ছে তা না, এবং আসলে কতজন ধরা পড়ছে সেটাও এখন পর্যন্ত আসেও নেই। আগে যেমন আমি একটা রিপোর্ট করেছিলাম 13 সালে এপ্রিলে, 12 এপ্রিল আমার মনে আছে, 10 লাখ আসামি রাজনৈতিক এজাহারে, এরকম 10 লাখ আসামি 13 সালের একটা মামলা রিপোর্ট করেছিলাম, রাজনৈতিক এজাহারে 10 লাখ আসামি। তো এইটা আমরা নিশ্চয়ই তথ্য পেয়েছিলাম। এখন পুলিশ সদর দপ্তরে গেলে কিন্তু আপনি এইভাবে তথ্য ওইভাবে পাবেন না, কোনো সেন্ট্রাল তথ্য সংরক্ষণ করে না, কারণ ওনাদেরও আসলে হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা ঠিক রাখতে গিয়ে, তাদেরও সমস্যা হচ্ছে। আর জনবল তো আপনি অর্ধেকের কম নিয়ে এখন তারা আগাচ্ছে, আগে জনবল তো নেই। আগে পুলিশ ধরেন অপরাধ করেছে, যাই করেছে, তারপরে তারা ইকুইপমেন্টও নেই, সেগুলো অনেক কিছু থানা থেকে বা এখান থেকে সেখান থেকে ডেস্ট্রয় হয়ে গেছে, সব কিছু মিলিয়ে তার একটা প্রভাব পড়ছে। কিন্তু আমি যেটা বলবো আমার দিক থেকে সেটা হচ্ছে যে আপনি এই মামলা বাণিজ্য রোধ করবার জন্য আপনি সঠিক মামলা সঠিক তদন্ত হওয়া উচিত। সঠিক যদি নির্মোহ এবং নির্ভুল তদন্ত হয় তাহলে আপনি মামলা বাণিজ্য বলতে কিছু থাকবে না, তখন ওই অপ্রকৃত অপরাধী যারা রিয়েল কালপ্রিট যারা তারা সামনে আসবে, এটা হওয়া উচিত। আপনার কাছে একটু শুনতে চাই আসলে তদন্তের ব্যাপারটা বলেছেন, সেই ব্যাপারে আপনি কতখানি আশাবাদী? তদন্ত কোনটা? এই মামলা ভুয়া মামলাগুলো যদি সরকার সত্যিই চাইতো আমরা এতদিনে দেখতে পেতাম, হ্যাঁ, কারণ মামলা তো 5 আগস্টে অ্যাটলিস্ট 8 আগস্টের পর থেকে হয়ে যাচ্ছে। সরকার চাচ্ছে, হয়তো পুলিশ করছে না, এরকম তো আপনি তো বারবার। প্রথম কথা হচ্ছে
মামলা স্পেসিফিক হবে, তো প্রথম দিকে না হয় অজ্ঞাতনামা। এখন আপনি এফআইআর অজ্ঞাতনামা দেখেন যেটা হচ্ছে, উনি ডেভিল হান্টের শুরু হওয়ার পরে এই যে অজ্ঞাতনামা রেখে দিয়েছেন, আপনি 10,000 20,000 অজ্ঞাতনামা রেখে দিয়েছেন, এইখানে এবার একজন একজন করে ঢুকাচ্ছে। এটা স্থানীয়, কারণ সরকারের পক্ষে তো বুরুঙ্গামারের কোনো উপজেলায় যায় একটা নজরদারি করা সম্ভব না, তার প্রশাসন করবে, তাই না? সরকার মানে তো সচিবালয় থেকে করবে না, তো প্রশাসনকে নিশ্চয়ই এই নির্দেশটা যায়নি যে এই ধরনের অজ্ঞাতনামার মামলায় গণহারে ঢুকানো যাবে না। এটা যায় না, উনি যেটা বললেন আগে ইনকোয়ারি হবে, ইনকোয়ারির পরে ফার্স্ট ইনকোয়ারির পরে যদি আপনার কোনো ধরনের সম্পৃক্ততা পাওয়া যায়, দেন আপনি আসলে তাকে ঢুকান এফআইআর, দেন আপনি ইনভেস্টিগেশন শুরু করেন, ঠিক আছে? তখন সেটা হতে পারে। কিন্তু আপনি তো যেটা হচ্ছে এখন ডেভিল হান্ট শুরু হওয়ার পরে পুলিশ এবং স্থানীয় রাজনীতি যারা ক্ষমতাসীন তারা এক পক্ষ হয়ে গেছে, পক্ষ হয়ে এখন আগের মতোই সেম অ্যাজ আগের মতোই, সেটা হচ্ছে একে ধরো, একে ছাড়ো, এর থেকে টাকা নাও, এর থেকে টাকা নাও, এটা এখন শুরু হয়েছে। যেটা আলটিমেট ব্লেমটা আসলে সরকারের উপর, সচিবালয় বা যমুনায় যারা আছেন তাদের উপর যাচ্ছে। এখানে আসলে স্থানীয় প্রশাসন কাজ করছে না। আসলে এই থেকে একদম শেষ মন্তব্য শুনতে চাই, আসলে একই সাথে যদি একটু আইন শৃঙ্খলা পরিস্থিতিটা এই মুহূর্তে যেটা, সবগুলো মিলিয়ে যদি আপনার বক্তব্যটা দেন। না, আমার মন্তব্যটা খুবই স্পষ্ট, যেখানে ভাই ছেড়ে দিলেন সেখানে আমি বলি, সেটা হলো যে খুবই স্পষ্টভাবে পুলিশকে রিগ্রুপিং করতে হবে। মানে পুলিশকে আপনি রিঅ্যারেঞ্জ না করলে, কারণ পুলিশ তো একটু ভালনারেবল অবস্থার মধ্যে দিয়ে তারপরে এই পর্যায়ে আসছে, তাদেরকে রিঅ্যারেঞ্জ করতে হবে যেন তারা আস্থা পায় এই ধরনের ব্যবস্থাগুলো নিতে। এটা এক। দুই হলো, পুলিশকে আপনি ইনস্ট্রাকশন দেন যে পুলিশ যেন তদন্তগুলো যথাযথভাবে, নির্মোহ শব্দটা ভাই ব্যবহার করেছেন, আমি ওইটাই ব্যবহার করতে চাই, একদম নির্মোহ তদন্ত করে শুধুমাত্র যারা অপরাধী এই কাজের সঙ্গে সম্পৃক্ত ছিল তাদেরকে যাতে অ্যাকাউন্টেবল করা হয় এবং অন্যদেরকে ছেড়ে দেওয়া হয়। কারণ তা না হলে যেটা সমস্যা হবে যে এতগুলো মানুষের প্রাণ, সেটার পরে যে ন্যায় বিচারটা প্রতিষ্ঠা হওয়া দরকার সেটা হওয়া খুবই জরুরি। সেটা যদি আমরা না করতে পারি সোসাইটিতে অত্যন্ত খারাপ মেসেজ যাবে। সুতরাং আমাদেরকে যে কোনো মূল্যেই একটা নির্মোহ তদন্তের পরে একটা যথাযথ বিচারের ব্যবস্থা অবশ্যই করতে হবে। মিজান ভাই, সেটা হচ্ছে এই যে পুলিশের রিগ্রুপিং এর কথা বলেছে, একদম ছোট্ট করে শুনতে চাই যে 6 মাসের মধ্যে আপনি রিগ্রুপিং এর কোনো আসলে ভিজিবল কোনো আলামত দেখেছেন কিনা? রিগ্রুপিং না, আলামত ওইভাবে একদম আনুষ্ঠানিকভাবে হয়েছে এটা ওইরকম লক্ষ্য করি নাই, কিন্তু ভেতরে ভেতরে কিছুটা চেষ্টা চলছে। তা আমার কাছে যেটা মনে হচ্ছে একটা সমন্বয়হীনতা এটা রয়ে গেছে। আপনি দেখবেন যে ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেব এখন থেকে আরো 3 মাস আগে তথ্য চেয়েছিলেন, প্রতি জেলায় জেলা প্রশাসকদেরকে চিঠি দিয়েছিলেন, কতজন আহত কতজন নিহত হয়েছেন তালিকা দেওয়ার জন্য ওনারা এটা ইয়াতে সাবমিট করবেন। তো সেই তথ্য আসছে কিনা আজ অবধি জানি নাই। গত 3 থেকে 4 দিন আগে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা আবার একই তথ্য চেয়েছেন। তার মানে এখানে কিন্তু একটা সমন্বয়হীনতা, যেই কথাটা আমি বললাম, এই সমন্বয়হীনতা আমার মনে হচ্ছে সর্বক্ষেত্রে এইটা সবচেয়ে আগে দরকার। পুলিশকে আপনি ওনাদের মধ্যে যতই মোটিভেশন, আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে তাদেরকে নিশ্চয়তা দিতে হবে যে তুমি জানবাজি রেখে কাজ করবা, তোমার দায়িত্ব রাষ্ট্র নিবে। যাকে আপনি দায়িত্ব দিবেন তিনি যেন পরবর্তীতে কোনো ধরনের আশঙ্কায় না থাকেন, তাহলে তিনিও জানবাজি রেখে কাজ করবেন। এইটাও তাদেরকে নিশ্চয়তা দিতে হবে, কারণ অতীতে তো এই কাজ করে এবং অপরাধ করে যা কিছু করে তারা তো এখন একটা বিপাকে আছে। এটা আবার আশঙ্কা করে, আবার ভয় দেখাচ্ছে কেউ বাইরের থেকে, এখান থেকে যে তুমি এটা করবা না, এটা করবা, এটা করলে এটা হবে, আবার তাদের মধ্যে একটা ভয় কাজ করে। এই যে ভয়টা দূর করবার জন্য এই মেসেজটা কি অলরেডি এরকম পাচ্ছে না পুলিশ? যেমন ধরেন অনেককে ওএসডি করছে, অনেককে বাধ্যতামূলক অবসরে, আজকেও 4 জন ডিআইজিকে কিন্তু আপনি বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছেন। তার মানে এইটা কি পুলিশের ভেতর মেসেজ যাচ্ছে না যে এই ধরনের করে এটা হবে? এটা তো রুটিন, এটা জানি, এটা এই ধরনের একটা প্রক্রিয়ার মধ্যে তারা পড়বেন। এটা সকলেই যারা দায়িত্ব পালন করেছেন বিভিন্ন সময়ে নানাবিধ কারণে তারা এটার মধ্যে পড়বেন, তারা মানসিক প্রস্তুতি রাখছেন। কিন্তু আমি বলছি যারা দায়িত্ব পালন করছেন, এখন করছেন, তাদেরকে আপনি মোটিভেটেড করতে হবে এবং তাদেরকে শক্ত মনোবল দেওয়ার জন্য তাদের পেছনে আপনি লাগিয়ে রাখবেন, লোক লাগান বা কাউন্টার ইন্টেলিজেন্স লাগান, যাই করেন, কিন্তু তাদেরকে আপনি বলতে হবে তুমি কাজটা করবে রাষ্ট্রের সাথে, তোমাকে রাষ্ট্র সুরক্ষা দেবে। ওনার লিঙ্ক ধরেন এই যে পুলিশের বলছে যে এটা তো জানেই, যে এখন ধরেন উদাহরণস্বরূপ আমি বলছি যে, কারণ বিএনপি অলরেডি অনেকজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, এই যে ভুয়া মামলা, চাঁদাবাজি, অনেকেই। ধরেন আমি একজন পুলিশ অফিসার হিসেবে একজন বিএনপি নেতাকে অ্যারেস্ট করতে গেলাম, তো 2 দিন পরে যদি বিএনপি নির্বাচনে ক্ষমতায় আসে আমার চাকরি থাকবে না, এই ভয়টা আমার মধ্যে আছে। এটার কোনো আসলে গ্যারান্টি দেওয়ার প্রেসিডেন্স তৈরি করছে। কারণ দেখেন আপনি যে 22 জনকে কি বলে যে ডিসিকে বাদ দিলেন, আপনার আইনেই তো বলা আছে, নির্বাচন কমিশন নিয়োগ আইনে, যে আমি যদি নির্বাচন কমিশনের মানে অর্ডার না মানি আমার 1 বছরের জেল হবে, 5,000 টাকা জরিমানা হবে। তো আমি যদি তখন না মানতাম আমার তো জেল হয়ে যেত,
আমার তো জরিমানা হইতো, আমার চাকরি চলে যেত। ওটা মানলেও বিপদ, এটা না মানলেও বিপদ। এই সংকটের মধ্যে আমাদেরকে আজকের আলোচনা শেষ করতে হচ্ছে। আপনাদের সকলকে ধন্যবাদ। দর্শক, ভাইয়া গ্রুপ রোড টু ডেমোক্রেসি আজ এখানে শেষ করছে। সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।